আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চীনের সাথে রফতানি বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ের প্রধানমন্ত্রী নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কাল সারা দেশে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। কোটা পদ্ধতি নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। জনগণকে বিরোধী শক্তি মনে করে আওয়ামী লীগ, মন্তব্য রিজভীর। দুর্নীতি মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদনের শুনানি আগামীকাল। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে পিএসসির 3 সদস্যের কমিটি গঠন। এবং চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু। গাইবান্ধা, সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি। দর্শক, শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির প্রতি মঙ্গলবারের নিয়মিত আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনের সাথে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। তিনি বলেন, নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ে বাংলাদেশ চীন ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। China is our largest partner, with trade volumes increasing year by year. However, there remains immense potential to further expand our trade ties. We are committed to addressing trade imbalances and creating a more equitable trade relationship. সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এছাড়াও আজ ক্লাস, পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে। গত রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু হলে বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে বলে ঘোষণা করা হয়। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি আগামীকাল। চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম আজ এ আদেশ দেন। এদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভুক্ত হওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিষয়টি নিয়ে শুনানি হতে পারে আজ। এর আগে গত 5 জুন হাইকোর্টে কোটা বাতিল করে সরকারের ঘোষিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার, যা শুনানির অপেক্ষায় আছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু। কোটা ইস্যুতে আজ আদালতের কার্যক্রম, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাতে হয়, আপনি জানেন যে গত 8 দিন ধরে কিন্তু যে কোটা চলমান যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে এবং ছাত্রছাত্রীরা আসলে গতকালকে থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দেওয়ার মধ্যে কিন্তু একটা বিষয় স্পষ্ট ছিল যে আসলে তারা যেন তাদের যে দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া যতক্ষণ না পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই জায়গাগুলোতে থেকে আসলে তারা সরে আসবে না। তবে এর মধ্য থেকে সাধারণ দুজন শিক্ষার্থী
মানে আপনি ইতিমধ্যেই জেনেছেন ঢাকা মানে সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং আরেকজন সাধারণ শিক্ষার্থী তারা আসলে আবেদন করেছেন এবং আবেদনের প্রেক্ষিতে কিন্তু মানে যে আপিল বিভাগ রয়েছেন তারা তার পূর্ণাঙ্গ বেঞ্চ কালকে একটি রায় তারা দেবেন এবং এই রায় দেওয়ার ফলে কিন্তু মানে কিছুক্ষণ আগে যে আবেদনকারী আইনজীবী মঞ্জুর মোর্শেদ তিনি আসলে আমাদের সাথে এসে কথা বলেছিলেন। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে খুব আগামীকালকে তারা মানে এই যে রায় দেবেন এই কোটা বিরোধী যে আন্দোলন করছেন সেই যারা আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ রায় আসলে দেওয়া হবে। তো আসলে কিছুক্ষণ আগে তিনি আমাদেরকে এটাই জানিয়ে দিয়ে গিয়েছেন। তো আসলে এটাই ছিল আমার কাছে এই আদালত প্রাঙ্গণ থেকে আসলে সর্বশেষ মানে খবর। তো সদা এটাই ছিল আমার কাছে সর্বশেষ। অপু আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে কোটা আন্দোলনের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চলমান শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে আন্দোলন ও পেনশনের বিষয়ে শিক্ষকদের কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, অশুভ শক্তি যেন উস্কানি দিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে তার জন্য রাজধানীসহ সারা দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যায় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। সরকার এক এক করে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনের নিজ কার্যালয়ে তিনি কথা বলেন। রিজভী বলেন, জনগণকে বিরোধী শক্তি মনে করে আওয়ামী লীগ, তাই তারা বিদেশিদের সমর্থনে বিশ্বাস করে। জনগণকে তারা শত্রুপক্ষ বানিয়েছে, জনগণকে তারা দমন করছে, কারণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে তারা জিতবে না। এই কারণে তারা জনগণকে তাদের বিরোধী শক্তি মনে করে, তাদের শত্রুপক্ষ মনে করে। সুতরাং সেই শত্রুপক্ষকে দমন করার জন্য তারা বিদেশিদের উপর নির্ভর করে, বিদেশিদের সমর্থনের উপর নির্ভর করে, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সমর্থনের উপর নির্ভর করে তারা দেশ চালাতে পারছে। দুর্নীতি মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। সোমবার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। গত 12 জুন ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আগামী 15 জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। কোর্ট আজকে মামলাটা ফিক্সড করতে, আজকে শুনানি করতে চেয়েছিলেন, কিন্তু মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি স্বয়ং মামলায় আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উনি কোর্টের কাছে ওনার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে খবর পাঠিয়েছেন। সুতরাং অ্যাটর্নি জেনারেল সাহেব কালকে 11টার সময় টাইম চেয়েছেন, তাই কোর্ট আগামীকাল 11টায় আমাদের এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। সকালে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কমিশনের এক যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এক
এ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক। গত 12 বছরে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি তাদের আসামি করে রাজধানীর পল্টন থানার মামলা দায়ের করা হয়। সিলেটে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়ে এবছরের এইচএসসি পরীক্ষা শুরু হলো সিলেট বিভাগে। এর আগে 3য় দফায় বন্যার কারণে সারা দেশের সঙ্গে 30 জুন পরীক্ষা শুরুর পরিবর্তে বিভাগটিতে 9 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে বেশ কয়েকটি পরীক্ষা ভেন্যুতে পানি থাকায় স্থান বদল করে অন্যত্র নেওয়া হয়। গত 29 মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বন্যা দেখা দেয়। সর্বশেষ 17 জুন শুরু হওয়া টানা বৃষ্টিতে সিলেটে 3য় দফায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এতে সিলেট নগরীর 24টি ওয়ার্ড সহ 13টি উপজেলা ও সুনামগঞ্জের 13টি উপজেলা কম বেশি প্লাবিত হয়। দর্শক, সিলেট থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সৌদা আপনাকে। সিলেটে বন্যার পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি। বিভিন্ন নদ নদীর পানি কমলেও কিন্তু যারা বানবাসী মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু কমেনি। আমি অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি সুরমা নদীর পরিস্থিতিটা একটু দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, বন্যা পরিস্থিতির মধ্যেই কিন্তু সিলেটে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আজ সিলেট বিভাগ জুড়ে 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে বসেছেন এবং সারা দেশে 30 জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেটে বন্যা পরিস্থিতি তৈরি হয়। পরীক্ষা পিছিয়ে আজ 9 জুলাই নির্ধারণ করা হয়েছিল এবং সিলেটে এখনো বন্যা পরিস্থিতির কিন্তু তেমন একটা উন্নতি হয়নি। সীমান্তবর্তী নিচু এলাকা থেকে গত কয়েকদিন ধরে পানি নামছে ধীরে ধীরে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। সিলেটের সকল নদ নদীর পানি কমতে থাকায় বেশি উঠছে বন্যার ক্ষত। নদীর পানি কমলেও সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি মঙ্গলবার আজ সকালেও কিন্তু 3 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তাছাড়া আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্রে পানি থাকার খবরও কিন্তু আমরা পেয়েছি। যদিও সংশ্লিষ্টরা দাবি করছেন দক্ষিণ সুরমা কলেজে পরীক্ষা কেন্দ্রে পানি থাকলেও পরীক্ষার হলের ভিতরে পানি নেই, পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না। আর বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পানি থাকায় সেখানের বদলে কিন্তু বালাগঞ্জ সরকারি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, অভিভাবকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ঘরে পানি থাকায় প্রবেশের কারণে কিন্তু ছেলেমেয়েরা ঠিকমতো পড়ালেখা করতে পারেনি। পরীক্ষায় কি আসবে কি লিখবে তা নিয়ে কিন্তু সবাই অনিশ্চিত। আমরা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে পরীক্ষা পেছানো হয়েছে ঠিক আছে, কিন্তু আরও যদি কয়েকদিন পেছানো হতো তাহলে তারা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতেন। আসলে এই ছিল সিলেট থেকে এইচএসসি পরীক্ষা এবং বন্যার সার্বিক পরিস্থিতি এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট বিভাগ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাসের থেকে। ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা, সুন্দরগঞ্জে ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব অঞ্চলে কোনো কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটি নদীর পানি। ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। প্রতিনিধি শফিকুল ইসলাম অভুজ ও লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। গাইবান্ধা, সুন্দরগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি বাড়ার কারণে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার পরিবার। প্রত্যন্ত এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি সহ স্কুল ও হাট বাজার। এই পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আমরা আশ্রয় নিয়ে পাই নেই, বুঝছেন? এই যে স্কুলের ঘরে আসি আশ্রয় নিয়েছি, আমরা আসি দেখতে তো হবে এখানে লোকেরা কিভাবে চলতেছে, কিভাবে থাকতেছে, কোথায় যাইতেছে,
এটাদের আমাদের কোনো ভূক্ষেপ নাই। আজ 7 দিন হয় পানি চৌকির মধ্যে আসছিল, ফির সেই চৌকিও তলে গেল। এই জায়গা থেকে আমরা আরেক জায়গায় যেখানে স্থানান্তরিত হবে আমরা সেখানে স্থানান্তরিত করেছি। বিদ্যালয়ের সমস্ত মালামাল আমরা সেখানে পৌঁছে রয়েছি। আমি আশ্বাস দিয়েছি অতি দ্রুত এই নদী ভাঙ্গা এবং নদী কবলের মানুষের জন্য খাবার এবং চাউলের ব্যবস্থা করা। সরকারিভাবে যেসব বরাদ্দ পাওয়া যাবে সেগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দ্রুতই বিতরণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা এই মুহূর্তে আমাদের এই বন্যা কার্যক্রম প্রস্তুত হিসাবে আমরা উপজেলাতে কন্ট্রোল রুম স্থাপন করেছি। মানে কন্ট্রোল রুমে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ, শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছে বানবাসীরা। প্রতিটা বাড়িতে এই এলাকায় প্রায় 7 নম্বর ওয়ার্ড প্রায় এইরকম বন্যায় তলে আছে। পানিতে পরিস্থিতি খুব ভয়াবহ, প্রতিটা বাড়িতে পানি ঘরে এবং দুয়ারে সব জায়গায় উঠছে। ঘরের মধ্যে পানি হয়েছে, আবার খাবার নাই, এগুলি সমস্যা। বন্যা মোকাবেলায় বন্যার্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। এই অঞ্চলের মানুষ একটু নদী ভাঙ্গন কবলে পড়ে, আমরা সেই বিষয়টি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। SM হামিম, মাই টিভি। কুড়িগ্রামের নদীবেষ্টিত প্রত্যন্ত উপজেলা রৌমারীতে ময়দা ছড়ে ছবি এঁকে চমক সৃষ্টি করেছে জসিম। তার এ ছবি আঁকার নতুন পদ্ধতি দেখে ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকার মানুষ। প্রত্যন্ত এলাকায় বসবাসরত এই যুবকের নতুন ক্যানভাসে ছবি আঁকার খবর এখন ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো তথ্য চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার প্রত্যন্ত চর শোলমারী গ্রামে জসিমদের বাড়ি। শহর থেকে বিচ্ছিন্ন গ্রামের ছেলে বিশাল আহমেদ জসিম বাবা মায়ের 4 সন্তানের মধ্যে বড় সন্তান তিনি। 2017 সালে এসএসসি পরীক্ষা পাশের পর পারিবারিক সংকটের কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়। 5ম শ্রেণী থেকেই তিনি ছবি আঁকা শুরু করেন। কাজের ফাঁকে ফাঁকে ছবি আঁকার কাজ চালিয়ে যাচ্ছেন জসিম, এটাই তার অন্যতম নেশা। তার ব্যতিক্রমধর্মী কাজের জন্যই আজ সবার নজর কেড়েছে জসিম। প্রথমে একটি কাঠের ফ্রেম দিয়ে ক্যানভাস তৈরি করেন তিনি। এরপর ক্যানভাসে পেন্সিল ও চক দিয়ে গ্রাফ ও আউটলাইন দেওয়ার পর পানি ছিটিয়ে ছিটিয়ে ক্যানভাস পরিষ্কার করেন। এরপর ছবিতে বিশেষ কায়দায় গাম ব্যবহার করে প্রাথমিক কাজ শেষ করেন। এরপর ছবির দিকে একাগ্রচিত্তে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সেই ছবিতে ছুঁড়ে মারেন ময়দা। কিছুটা পাগলাটে ভঙ্গিতে ময়দা ছুঁড়ে মারার পর ফুটে ওঠে ছবির পুরো অবয়ব। এরপর দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে ছবির কাজ শেষ করেন তিনি। এভাবে তার ছবি আঁকা দেখে বিস্ময় প্রকাশ করে দর্শনার্থীরা। পানি দিয়ে আর্ট আর ময়দা, গাম, এগুলা আর্ট আমি প্রথম দেখলাম। অনেক জায়গায় অনেক রঙের কাজগুলো দিয়ে কাজ করে, আর ও যে ময়দা এবং ঘাম এবং পানি দিয়ে যে তার ছবি আর্ট করা, সবাই মানে জায়গায় জায়গায় থেকে তারা দেখতে আসে। যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান তার পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় তার প্রতিভাটা পুরো বিশ্বে তুলে ধরা যাবে। ছেলের এমন ব্যতিক্রমী মেধায় খুশি জসিমের বাবা, তবে সামর্থ্যবানদের পাশে থাকার অনুরোধ জানান তিনি। খুব ভালো লাগে, এটা আমার দেশের গৌরব। আমার ছেলে জসিমকে যদি কোনোভাবে সহযোগিতা করে কিছু আগে নেওয়ার চেষ্টা করতো তাহলে ভালো হতো, বা তার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিল্পীদের ছবি আঁকার ভিডিও দেখে নতুন পদ্ধতিতে ছবি আঁকার আগ্রহ বোধ করেন, আর সেখান থেকেই ময়দা ছুঁড়ে ছবি আঁকার পদ্ধতি বেছে নিয়েছেন বলে জানান জসিম। শিল্প বিক্রির জন্য নয় বলেও জানান তিনি। আমার এই আর্টের মাধ্যমে আর কি এখন চশমার নাম প্রায় বাংলাদেশে ছড়ে যাচ্ছে। মানুষ অনেক খুশি আর কি, সবাই ভালোবাসতেছে, সম্মান করতেছে। এখন সবাই দেখা হইলে বলে ভাই কেমন আছেন, ভালো আছেন, ভালো লাগে আর কি। আগে তো ওরকম গুরুত্ব ছিল না আর কি, ভাইরাল হওয়ার পরে থেকে সবাই সম্মান করে আর কি মোটামুটি। প্রত্যন্ত একটি এলাকার এক কিশোরের এমন ছবি আঁকায় মুগ্ধ সবাই। বিশিষ্টজনরা বলছেন, চারুকলা ইনস্টিটিউটে পড়ার সুযোগ করে দিলে একজন সত্যিকারের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন জসিম। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানাবো, আহ্বান জানাবো যেন এই ছেলেটার প্রতিভাটাকে বিকশিত করার সে সুযোগ পায়। এজন্য আমি আন্তর্জাতিকভাবে হোক বা দেশীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে এটা বিকশিত হোক, এটা আমি চাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 7 জন। আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গত রাত 2:50 দিকে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও এক নারীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চীনের সাথে রফতানি বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিং এর প্রধানমন্ত্রী নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কাল সারা দেশে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। কোটা পদ্ধতি নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। জনগণকে বিরোধী শক্তি মনে করে আওয়ামী লীগ, মন্তব্য রিজভীর। দুর্নীতি মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদনের শুনানি আগামীকাল। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে পিএসসির 3 সদস্যের কমিটি গঠন। এবং চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু। গাইবান্ধা, সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।